তাদের জন্য একটা জোরে করতালি দেয়। আমরা জোরে করতালি দিতে পারি না, আমাদের করতালির আওয়াজ কম হয় অনেকে বলে। আমরা জামালপুরে যাই জোরে করতালি দেই না, ময়মনসিংহে যাই জোরে করতালি দেই না, ঢাকায় যাই জোরে করতালি দেই না। কেন? আমাদের আজকের সম্মেলনের উদ্বোধক আমাদের প্রিয় ভাই শামীম ভাই, আজকের সম্মেলনের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই মামুন ভাই। শামীম ভাইয়ের জন্য, মামুন ভাইয়ের জন্য একটা জোরে করতালি কি হয় না? জোরে করতালি কি হয় না? হয়। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাই ও বোনেরা, আমি এই হাজরাবাড়ির মাঠে গত 24 বছরে অনেক বক্তব্য রাখছি। এই 5ই আগস্টের পরও আমি একাধিকবার আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ পাইছি। আমাদের উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য খুব শর্ট করছে না? আমাদের মনোহরকে বক্তব্য শর্ট করতে বলছি, রহিমকে শর্ট করতে বলছি, শ্যামল ভাইকে শর্ট করতে বলছি, সিদ্দিক ভাইকে শর্ট করতে বলছি। আমার ডানার তাও মন খারাপ করছে, তাই না? আশা করি কেউ মন খারাপ করবেন না। মন খারাপ করার কিছু নাই। 5ই আগস্টের পরে মন খারাপ করার কিছু নাই। এই যে 5ই আগস্টের পরে আজকে বহু বছর পরে, 15, 16, 17 বছর পরে হাজরাবাড়িতে প্রকাশ্যে দিবালোকে আমরা সম্মেলন উপলক্ষে আমরা জড়ো হয়েছি। এই যে আমাদের সম্মেলন, এই যে আমাদের মিলন মেলা, আমাদের কি মন খারাপ করার কোনো সুযোগ আছে? মন খারাপ করার কোনো কারণ আছে? মন খারাপ করার সুযোগ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে 5ই আগস্টের পরে ছাত্র জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে এই হাজরাবাড়িতে প্রকাশ্যে দিনের আলোতে সম্মেলন করবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা 15-16 বছর ধরে অপেক্ষা করতেছি। 15-16 বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারি নাই, ভোট দিয়ে আমরা উপজেলার চেয়ারম্যান বানাতে পারি নাই, ভোট দিয়ে আমরা হাজরাবাড়ি পৌরসভাতে, মেলান্দা পৌরসভাতে, মাদারগঞ্জ পৌরসভাতে আমরা মেয়র বানাতে পারি নাই। কথা ঠিক না? ভোট দিয়ে আমরা 8 নং ফুলকুচা মেলান্দতে 11টা ইউনিয়নে ভোট দিয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা বানাতে পারি নাই। বাংলাদেশের মানুষ আমরা ভোট চাই, বাংলাদেশের মানুষ আমরা ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভায়, জাতীয় সংসদে নির্বাচিত করতে চাই। এই ভোটের দাবিতে, এই গণতন্ত্রের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 15-16 বছর আমরা আন্দোলনে ছিলাম, তাই না? এই ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, নির্বাচিত সরকার কায়েমের দাবিতে গত 15-16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশের মাটিতে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমাদের দলের এবং অপরাপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী তারা শাহাদাত বরণ করেছে।
খুন হয়েছেন, গুম হয়েছেন, গ্রেপ্তার বরণ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তাই না? এই হাসনাবাড়িতে, এই মেলান্দতে, এই মাদারগঞ্জে, এই জামালপুরে আমাদের অসংখ্য নেতা কর্মী সমর্থক তারা গত 15-16 বছর ধরে তারা হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার বরণ করেছেন, কারা ভোগ করেছেন আমরা সবাই জানি, তাই না? এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছেন বলেন তো? সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এই বাংলাদেশে কে হয়েছেন? আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা বলি, যাকে আমরা গণতন্ত্রের মা বলি, যাকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করি, আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মা, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এই গত 16 বছরে, তাই না? মিথ্যা বানোয়াট মামলা দিয়ে 10 বছরের সাজা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা কি ভুলে গেছি? ভুলে যাওয়া কি সম্ভব? ভুলে যাওয়া সম্ভব না। মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে ফরমায়েশি রায় দিয়ে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। কথা কি ঠিক? বেগম খালেদা জিয়ার নির্যাতনের কাছে আপনার আমার নির্যাতন কিছুই না। কথা কি ঠিক? আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান, গত 16 বছর ধরে উনি ওনার পরিবার ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, দেশ ছাড়া, দল ছাড়া। মন কান্দে না? মন কি কান্দে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কি মন কান্দে আপনাদের? আমাদের নেতার জন্য কি মন কান্দে? আমাদের নেতা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে যে কবে এই নতুন বাংলাদেশে সকল আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করে উনি বাংলাদেশের মাটিতে দলের কাছে, পরিবারের কাছে, ঘরে উনি ফিরতে পারবেন। গভীর আগ্রহ নিয়ে উনি অপেক্ষা করতেছেন। তার জন্য কি মেহনত করতে হবে না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিচ্ছে এক কাপড়ে, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, যারা তারেক রহমানকে নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, বিদেশে যেতে বাধ্য করেছে, যারা আরাফাত রহমান কোকোকে, আমাদের ভাইকে নির্যাতন করে অকালে মৃত্যুর শিকার করেছে, তার কি বদলা নিতে হবে না? 5ই আগস্টের পরে যথেষ্ট বদলা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু নেয় নাই। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। কিন্তু যারা 15 বছর 16 বছর ধরে যারা দেশ নেত্রীকে অত্যাচার করেছে, তারেক রহমানকে অত্যাচার করেছে, আরাফাত রহমান কোকোকে অত্যাচার করেছে, যারা বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে, বদলা নিতে হবে না? বদলা নেওয়ার জন্য কেন তৈরি আছি। আর যারা এই জুলাই আগস্ট মাসে 36 দিনে যারা ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখবার জন্য
যারা গদি টিকিয়ে রাখবার জন্য অন্তত 1000-2000 ছাত্র শ্রমিক জনতাকে নৃশংসভাবে মেরে ফেলল, অন্তত 20-30-50 হাজার ছাত্র শ্রমিক জনতাকে যারা আহত করলো, শত শত ভাই আজকে অন্ধত্ব বরণ করলো, শত শত ভাই তারা আজকে পঙ্গুত্ব বরণ করলো। যারা আমার ভাইদের হত্যা করছে, যারা আমার ভাই বোন শিশু নারী পুরুষকে খুন করছে, আহত করছে, যারা আমার ভাইদেরকে অন্ধত্বের মুখে ঠেলে দিচ্ছে, যারা আমার ভাইদেরকে পঙ্গু করেছে, তাদেরকে কি মাফ করে দেওয়া যায়? এই বাংলাদেশের জমিনে যারা 15-16 বছর অত্যাচার করছে, জুলুম করছে, যারা জুলাই আগস্ট করছে, খুন করছে, আহত করছে, নির্যাতন করছে, সেই খুনিদের এই বাংলাদেশের মাটিতে আমরা কি দেখতে চাই? বাংলাদেশের মাটিতে আমরা ওই খুনিদের, ওই নির্যাতনকারীদের, ওই জুলুমকারীদের, ওই জালেমদের বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না, চাই না, চাই না। আর মির্জা আজম সাহেব, মির্জা আজম সাহেব এবং মির্জা আজম সাহেবের স্ত্রী দেওয়ান আলেয়া আজমের বিরুদ্ধে দুদক থেকে 2টি মামলা দায়ের করা হয়েছে। এই 2টি মামলায় দুদক অভিযোগ পত্রে বলেছে যে আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত এই দম্পতি মির্জা আজম সাহেব আর ওনার স্ত্রী দেওয়ান আলেয়া আজম, ওনারা দুইজনে মিলে 5ই আগস্ট পর্যন্ত কেবলমাত্র বাংলাদেশের ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে 907 কোটি টাকা লেনদেন করছে। মাত্র না, ব্যাংকে যদি 907 কোটি টাকা লেনদেন করে থাকে 5ই আগস্টের আগ পর্যন্ত, সুমন, মির্জা আজম সাহেব, আলেয়া আজম, মির্জা আজম সাহেবের সন্তানরা, মির্জা আজম সাহেবের গুণধর ভাইয়েরা, তাদের স্থাবর সম্পত্তির পরিমাণ একবার আন্দাজ করেন। এই মাদারগঞ্জে, এই মেলান্দতে, এই আপনার জামালপুরে, এই ঢাকাতে, এই কক্সবাজারে মির্জা আজম সাহেব এবং তার পরিবারের সদস্যদের কি পরিমাণ স্থাবর সম্পত্তি আছে একবার আন্দাজ করে দেখেন। আন্দাজ করতে পারেন কিনা? আন্দাজ করাও কিন্তু কঠিন। মির্জা আজম সাহেবের স্ত্রী, মির্জা আজম সাহেবের পরিবার বাদ দেন, আমাদের একজন ঝাগড়াতে ফারুক চৌধুরী আছে না? ফারুক চৌধুরীর সম্পত্তির পরিমাণ কত আন্দাজ করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, আমাদের কামরুজ্জামান আছে না, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, আওয়ামী লীগের এই 15-16 বছরে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, যারা উপজেলার চেয়ারম্যান হয়েছে, যারা পৌরসভার মেয়র হয়েছে, যারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হয়েছে, যারা উপজেলা আওয়ামী লীগের নেতা হয়েছে, যারা ছাত্র লীগের নেতা হয়েছে, যারা যুবলীগের নেতা হয়েছে, যারা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়েছে, যারা কৃষক লীগ, শ্রমিক লীগের নেতা হয়েছে, এক একজন তারা অঢেল অর্থবিত্তের মালিক হয়েছে। অনেকেই আছে শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়েছে। কথা কি ঠিক না? আমরা কি চাই? আমরা চাই, আমরা হিসাব চাই। আমরা বাংলাদেশের জনগণ, মেলান্দার জনগণ, হাসনাবাড়ির জনগণ, মাদারগঞ্জের জনগণ, আমরা কড়াই গন্ডায় আমরা হিসাব চাই। শেখ হাসিনাই বা কম কিসে? উনার বাড়ির যে চাকর জাহাঙ্গীর কত টাকা নিয়ে পালাইছে? মাত্র 400 কোটি টাকা। বাড়ির চাকর জাহাঙ্গীর যদি 400 কোটি টাকা নিয়ে পালায় থাকে, একবার চিন্তা করেন শেখ হাসিনা নিজে আর ওনার লম্পট ছেলে জয়, আর ওই যে ব্রিটিশ এমপি টিউলিপ,
ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কিন্তু আপনার ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট তদন্ত করতেছে। কেবলমাত্র রূপপুর প্রকল্প থেকে এই শেখ হাসিনা, শেখ রানা, জয়, টিউলিপ, ববি সিদ্দিকীরা তারা মিলে কেবলমাত্র পাবনার রূপপুর প্রকল্প থেকে কত নিচ্ছে? ৩,০০০ কোটি টাকা, ৩ বিলিয়ন আপনার ইউএস ডলার তারা আপনার কেবল একটা প্রকল্প থেকে নিচ্ছে আর কি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা মির্জা আজমকে ফেরত চাই, আমরা বাদল গাদারকে ফেরত চাই, আমরা হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসি চাই, হত্যাকাণ্ডের দায়ে বাদল গাদারের ফাঁসি চাই, হত্যাকাণ্ডের দায়ে মির্জা আজমের ফাঁসি চাই, দুর্নীতি দায়ে শেখ হাসিনার ফাঁসি চাই, দুর্নীতি দায়ে বাদল গাদারের ফাঁসি চাই, দুর্নীতি লুটপাটের দায়ে, জোর জবরদস্তি জুলুমের দায়ে আমরা মির্জা আজমের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মির্জা আজমদের আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, মির্জা আজমকে আরো চোরদের, বাটপারদের, ডাকাতদের এই বাংলাদেশের মাটিতে যেন ফেরত নিয়ে আসে, আইনের কাঠগড়ায় যেন দাঁড় করায় এবং এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বাংলাদেশে আর যেন কেউ কখনো শৈল শাসন চালাতে না পারে, এই বাংলাদেশে আর যেন কখনো কেউ দুর্নীতি লুটপাট করে অবৈধ অর্থবিত্তের মালিক হতে না পারে। আমরা 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 সেই দৃষ্টান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার স্থাপন করে আমরা সেটা চাই। আর কি চাই? আমরা 15 বছর 16 বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি ভোটের জন্য। কথা কি ঠিক? নির্বাচনের জন্য আমরা ভোট চাই, আমরা নির্বাচন চাই। আমরা 15 বছর 16 বছর ধরে ভোটের জন্য, নির্বাচনের জন্য আমরা অনেক লড়াই করছি, অনেক সংগ্রাম করছি। আমাদের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায়, আমাদের লড়াই সংগ্রামের পটভূমিতে এই জুলাই আগস্ট মাসের এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটা আপনি সংগঠিত হয় নাই। জুলাই মাস, আগস্ট মাস এটা আসমান থেকে পড়ে নাই। 15 বছর 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং সমমনার সকল রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী মানুষের নেতৃত্বে বাংলাদেশের বুকে যে রক্তকেই সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের ধারাবাহিকতায়, সেই সংগ্রামের পথ পরিক্রমায় এই জুলাই আগস্ট মাসের এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মানুষ চায় নির্বাচন। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে যে বাংলাদেশের মানুষের মনের কথাটা একটু পড়ার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষের মনোজগতে, মনের ভেতরে একবার ঢুকবার চেষ্টা করবেন যে বাংলাদেশের মানুষ, আমার ঘোষের পাড়া, ঝাউগড়া, ফুলকুচা, হাসদাবাড়ির মানুষ, মাদারগঞ্জের মানুষ, জামালপুরের মানুষ, সরিষাবাড়ির মানুষ কি চায়? তারা নির্বাচন চায়। অনির্বাচিত সরকার বছরের পর বছর ধরে দেশ পরিচালনা করবে, দেশ শাসন করবে, এইটা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ আমরা ভোটের অধিকার ফেরত চাই, আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, ব্যালট পেপার হাতে নিতে চাই, সিল হাতে নিতে চাই, পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই, সংসদ বানাতে চাই, সরকার বানাতে চাই। কথা ঠিক না? এবং তার জন্য আমরা অনুরোধ করে বলতে চাই, আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে কালক্ষেপণ না করে, কাল বিলম্ব না করে আপনারা নির্বাচনের ব্যবস্থা নেন এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, দেশপ্রেমিক সরকার আপনারা কায়েম করেন। আর যদি নির্বাচন বাংলাদেশে হয়, বাংলাদেশে তো অবশ্যই নির্বাচন হবে না? অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের প্রস্তুতি এটা কিন্তু এখন থেকে আমরা নিতে শুরু করব, তাই না? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনিও বলছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেন।
এবং তার জন্য দলের ভাবমূর্তি, দলের সম্মান, দলের ইজ্জত নষ্ট করা যাবে না। 15 বছর 16 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি আমাদের দলকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার জন্য। 15-16 বছর আমরা অপেক্ষা করতেছি মেলান্দা মোদারগঞ্জে এমপি পাওয়ার জন্য। আমরা দলের ভাবমূর্তি যদি নষ্ট হয়, দলের সম্মান যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা যদি দলের ইজ্জত যদি নষ্ট করে ফেলি, মানুষের ভোটে কি এমপি নির্বাচিত হওয়া সম্ভব হবে না। মানুষের ভোটে কি সরকার পরিচালনার সুযোগ পাওয়া যাবে না। কাজেই আমরা সকল পর্যায়ের নেতারা, কর্মীরা দলের ভাবমূর্তি, দলের সম্মান, দলের ইজ্জত রক্ষা করে, দলকে ঐক্যবদ্ধ রেখে সুসংগঠিত করে আমরা আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের ভোটে, সেই নির্বাচনে দলকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা নিতে চাই এবং মেলান্দা মোদারগঞ্জে আমরা এমপি চাই। যদি মন চায়, মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, যদি মন চায়, 2001 সাল থেকে 24টা বছর পার করছি, অনেক দিন পার করছি, মনের ভেতরে অনেক বড় আশা নিয়ে পার করছি। আল্লাহ দেশকে হেফাজত করো, আল্লাহ দলকে হেফাজত করো, আল্লাহ দলকে ক্ষমতায় নাও। আর মনের ভেতরে আমার একটা স্বপ্ন, আল্লাহ একটা বার যদি তুমি আমাকে এমপি নির্বাচিত হওয়ার সুযোগ দিতা, এই মাদারগঞ্জের মানুষ, এই মেলান্দের মানুষের খ্যাতমত করবার সুযোগ যদি দিতা, আল্লাহর কাছে আমি সেই সুযোগটা আমি চাই, সবসময় চাই। আপনাদের মন যদি আমার জন্য কান্দে, আপনাদের মন যদি কান্দে, তাহলে একটা বার আল্লাহ পাক যেন আমাকে এমপি বানান, তার জন্য আমি আগে আপনাদের দোয়া চাই, আপনাদের মেহনত চাই, আপনাদের সমর্থন চাই। আশা করি পদকে বড় করে দেখবেন না, পদ বড় না, আমাকে পদের কাঙ্গাল হব না, আমরা সবাই দলের কাঙ্গাল হব। আমাদের সামনে একটাই কাজ, দল দল দল, আর কেউ আমরা পদের কাঙ্গাল হব না। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার অমর হোক, আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকে এই সম্মেলন পূর্ব সমাবেশের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আমাদের যে নেতাদের বক্তব্যের জন্য শোনার জন্য দীর্ঘ অপেক্ষা করছি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, জামালপুর জেলার সকলের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই, জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই। এদেশের গণমানুষের প্রিয় দল, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে দলটি বারবার সংগ্রাম করে এদেশের জনগণের মণিকূটায় স্থান করে নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে দলের প্রতি, আমাদের সকলের প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি জামালপুর জেলার অধীন হাজরাবাড়ি পৌর বিএনপির আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, হাজরাবাড়ি নবগঠিত পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, এবং আমি ওনাকে যতটুকু দেখেছি একজন ধীরস্থির
প্রজ্ঞাবান মানুষ জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক আমাদের জামালপুরের গর্ব, জামালপুরের অহংকার, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র মুক্তির সংগ্রামে দেশটিতে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহকর্মী হিসেবে পাশে থেকে যিনি স্বৈরাচার পতন আন্দোলনে সফল হয়েছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করেছেন। বিএনপির সাবেক সফল মহাসচিব, জামালপুরের ক্ষণজন্ম পুরুষ বরহম ব্যারিস্টার সালাম তালুকদারের যোগ্য উত্তরসূরি, সরিষাবাড়ি থেকে নির্বাচিত একাধিকবারের পৌরসভার চেয়ারম্যান, সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, সরিষাবাড়ি গণমানুষের নেতা, জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম। আজকে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্ব নিয়োজিত সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের আরেকজন প্রিয় মানুষ সহযোদ্ধা শরীফুল আলম। উনি গতকালকে ময়মনসিংহে আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্টের খেলায় উপস্থিত ছিলেন। কেন্দ্র থেকে একটি জরুরি মেসেজ আসার কারণে উনি আজকে এই সম্মেলনে যোগদান করতে পারেন নাই। উনি জরুরি ভিত্তিতে ঢাকা চলে গিয়েছেন। এই সম্মেলন চলার অবস্থায় ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আমাদের সেই সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, যাকে নিয়ে আমরা গর্ব করি, সেই স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে সেই সময় ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সেই গণ অভ্যুত্থান সফলতায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রনায়ক, এই মেলান্দ মাদারগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, আজকে যার নেতৃত্বে মেলান্দ মাদারগঞ্জবাসী ঐক্যবদ্ধ, আমাদের জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় মানুষ, এই মেলান্দ মাদারগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, মঞ্চে উপবিষ্ট জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শফিউর রহমান, জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু, উপদেষ্টা পরিষদের আরেক সদস্য মাদারগঞ্জের সন্তান জিল্লুর রহমান তরফদার, আমাদের জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান সজীব, এই মেলান্দলের আরেক সন্তান, জন্মলগ্ন থেকে জামালপুরের রাজপথে আন্দোলন সংগ্রামে সুখে দুঃখে আমাদের পাশে সব সময়, আমাদের প্রিয় ছোট ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম কর্নেল, এখানে উপস্থিত জাতীয় মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার
বিপ্লবী সভাপতি জনাব আব্দুল হালিম, আমাদের জাতীয়বাদী ছাত্র দলের সোনালী অতীত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা, বর্তমান জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য গোলাম হাফিজ নাহিম, উপস্থিত আমাদের জামালপুর জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম, আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, মেলান্দহ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, আমাদের মেলান্দহ পৌর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ মেলান্দহের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের আজকের এই সম্মেলনের সঞ্চালক হাজরাবাড়ি পৌর বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা তালাত মাহমুদ, আমাদের হাজরাবাড়ি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোজ ভাই সহ হাজরাবাড়ি পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, হাজরাবাড়ি পৌর বিএনপির অন্তর্গত 9টি ওয়ার্ডের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি সাহেবের সাথে আগত জেলা বিএনপির সম্মানিত সদস্য লেপু ভাই সহ আমাদের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় ভাই, প্রিয় মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই সম্মেলন সফল করার লক্ষ্যে সঙ্গত কারণে আমাদের সাথে আগত মঞ্চে উপবিষ্ট রয়েছেন দাপ্তরিক কাজে নিয়োজিত জামালপুর জেলা বিএনপির সম্মানিত দপ্তর সম্পাদক জনাব গোলাম রব্বানী এবং সহ দপ্তর সম্পাদক পিন্টু। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মাসটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। 1971 সালে আমরা এই জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা অর্জন করেছিলাম। যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, এই জাতির বীর সন্তান তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর জিয়া, যিনি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ দেখিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে যার নেতৃত্বে যুদ্ধ করে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমি আমার বক্তব্যের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর বীরোত্তম সহ যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আমি সেই সমস্ত মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র বারবার বিপন্ন হয়ে পড়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে গত 17 বছর
যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার, বুট ডাকাত, লুটেরা, মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচিত কমিশনার চৌধুরী আলম সহ আমাদের ৪,৫০০ নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি এই স্বৈরাচার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তার দিক নির্দেশনায় এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। যে গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে, স্বৈরাচার পতন ঠেকানোর জন্য নির্বিচারে গুলি চালিয়ে সেই বীর ছাত্র জনতাকে হত্যা করে সেই শহীদ আবু সাইদ, জামালপুরের সন্তান সদ্য সহ যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন, ভোট ডাকাত, মাফিয়া মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের জামালপুরের গর্ব, জামালপুরের অহংকার, জামালপুরের ক্ষণজন্মা পুরুষ, যার নেতৃত্ব শুধু বিএনপির রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এই উপমহাদেশে যার নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল, সেই মরহুম বিএনপির সাবেক সফল মহাসচিব মরহুম বেশনার সালাম তালুকদার এবং এই মেলান্দরের কৃতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম শাহ মোহাম্মদ খায়রুল বাশার চিশতি, এই হাজরাবাড়ি সন্তান, এই আসনে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য মরহুম আবুল হোসেন সহ যারা আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি সকলে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দীর্ঘ বক্তৃতায় যাব না, আসলে দীর্ঘ সময় হয়ে গেছে, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। বিশেষ করে মোস্তাফিজ বাবুল ভাই সার্বিক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি যেহেতু আজকে সম্মেলন, আমি দলের সম্পর্কে, কাউন্সিল সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমার পরে আমাদের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ শামীম তালুকদার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা আজকে যে দল সম্মেলন করছি, আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দলটি করি যে দলের প্রতিষ্ঠাতা জাতির একটি চরম দুঃসময় এই বাংলাদেশের মানুষকে মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রাককালে পাক হানাদার বাহিনী যখন এই জাতির মুক্তিকামী মানুষের উপর বর্বরচিত হামলা চালায়, নির্বিচারে হত্যা, গুম, খুন করে, আমাদের মা বোনদেরকে গণধর্ষণ করে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই সময় জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন এই জাতিকে মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন। উনি জাতিকে মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ না দেখিয়ে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার লোভে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের প্রধান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য পাকিস্তান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন। একদিকে পাক হানাদার বাহিনী জাতির মুক্তিকামী মানুষকে হত্যা, গুম, খুন করেছে, মা বোনদেরকে গণধর্ষণ করেছে, আর একদিকে এই খুন, গণধর্ষণের উপর দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতিকে ধোঁকা দিয়ে পাক সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন। এমনি একটি অবস্থায় যে মানুষটি রাজনৈতিক নেতারা হয়েও এই জাতির মুক্তির কথা বিবেচনা করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার নাম জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মানুষগুলো বুঝতে সক্ষম হয়েছিল এই জাতির মুক্তি পেতে হলে স্বাধীনতার কোনো বিকল্প পথ নাই।
এবং এই বিবেচনা থেকে এই জাতির মানুষগুলো স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে ভারত পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন। এই জাতির মানুষকে ধোঁকা দিয়েছেন। আমরা গর্ব করি, অহংকার করি, আমাদের নেতা জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আপনারা জানেন যে সেই সময় বাংলাদেশের ভূখণ্ড 11টি অঞ্চলে ভাগ করা হয়েছিল যুদ্ধ পরিচালনার জন্য সেক্টর হিসেবে। জিয়াউর রহমান একটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পরেও আরেকটি সেক্টরের অতিরিক্ত সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির সবচেয়ে বড় মহান স্বাধীনতা আমরা পেয়েছিলাম। প্রিয় ভাইরা, স্বাধীনতার পরবর্তী সময়ের ইতিহাস যদি আমরা দেখি, 72 সাল থেকে 75 সাল, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, একজন মহিলার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত। যাদের ইজ্জত যাওয়ার পরেও তারা নিজেদেরকে ধন্য মনে করেছে যে আমার ইজ্জতের বিনিময়ে হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ সকল মানুষের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, যে এই সরকারের কাছে সকল মানুষ সমান হিসেবে বিবেচিত হবে, যে এই সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের কাছে জবাবদিহি করবে। এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, অর্থাৎ এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখেছি 72 সাল থেকে 75 সাল এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ছিল না। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শেখ পরিবারের দলীয় সম্পত্তিতে পরিণত হয়েছিল এই বাংলাদেশ। আর বাংলাদেশের মুক্তিকামী মানুষ সেই সময় আওয়ামী বাকশালী শাসক গোষ্ঠীর গোলামে পরিণত হয়েছিল। তাদের কথা বলার অধিকার ছিল না, স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার ছিল না। সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। সর্বোপরি এই বাংলাদেশ শেখ পরিবারের আওয়ামী বাকশালী সম্পদে পরিণত করা হয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল। এমনি একটি অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। এমনি একটি অবস্থায় 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে এই জাতির মুক্তির প্রয়োজন। আপনারা জানেন ইতিহাসের বিরল ঘটনা, এদেশের সাধারণ হিসেবে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। এবং বাংলাদেশ শেখ জিয়াউর রহমানের ক্ষমতার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নসাদ বাংলাদেশের মানুষের কাছে অর্থবহ হওয়া শুরু হয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সেই একদলীয় শাসন বাকশাল ভেঙে দিয়ে সকল দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। বাকশাল ভেঙে দিয়ে এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা চালু করেছিলেন। জিয়াউর রহমান এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং শেখ মুজিবুর রহমানের সেই দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করে, আপনারা জানেন যে জিয়াউর রহমান সেই দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে জিয়াউর রহমানের শাসন আমলেই এই বাংলাদেশ থেকে চাল বিদেশে রপ্তানি করেছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে যখন এই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ উদার গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত হয়েছিল, এই বাংলাদেশের মালিক যখন বাংলাদেশের জনগণের কাছে ফিরে গেছিল, সেই সময় বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমরা দেখেছি জিয়াউর রহমানকে হত্যা করার পরে বিএনপি নির্বাচিত সরকারকে বন্দুকের নল দেখিয়ে হটিয়ে সেই সময় স্বৈরাচার এরশাদ ক্ষমতার মস্তক দখল করেছিল। দীর্ঘ 8টি বছর 82 সাল থেকে 90 সাল এই বাংলাদেশের গণতন্ত্র আবার অবরুদ্ধ হয়ে পড়েছিল। বাংলাদেশের মালিকানা
স্বৈরাচারের কাছে গিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছিল। সেই 8টি বছর জিয়া রহমানের সহধর্মিণী, যিনি রাজনৈতিক নেতা ছিলেন না, একজন গৃহিণী ছিলেন, বেগম খালেদা জিয়া, এই জাতির দুঃসময়ে জাতির মুক্তির প্রয়োজনে আবার এই দলের নেতৃত্বের হাল ধরে এই বাংলাদেশে গণমানুষের মুক্তির সংগ্রাম করেছিলেন। 82 সাল থেকে 90 সাল পর্যন্ত অবিচল সংগ্রাম চালিয়েছে। আমরা দেখেছি সেই সময় 15 দলীয় জোট, 7 দলীয় জোট, 5 দলীয় জোট, বিভিন্ন জোটে বিভক্ত হয়ে এই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার পতনের আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়া একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, হাজত বাস করেছেন, স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই এই বাংলাদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে। এটাই আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা যারা বিএনপি করি, আমরা অহংকার করি যে বেগম খালেদা জিয়া আপুরুষের নেতৃত্ব দিয়ে 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 1986 সালে ক্ষমতার লোভে ওই স্বৈরাচার এরশাদের সাথে আঘাত করে হাত মিলিয়ে রাতের অন্ধকারে এই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে নির্বাচনে চলে গিয়েছিলেন। প্রিয় ভাই আমার, সেই গণতন্ত্র আবার 2006 সালে বিপন্ন হয়ে পড়েছিল। বিএনপির নির্বাচিত সরকার ক্ষমতার মেয়াদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। আপনারা জানেন যে সেই সময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, লগি বইটা দিয়ে মানুষ খুন করে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচিত সরকারকে হটিয়ে অনির্বাচিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কায়েম করেছিল। প্রিয় ভাইরা, যেই সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল, আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তার 2 পুত্র বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং তার ছোট ভাই বেগম খালেদা জিয়ার আদরের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের উপর শারীরিকভাবে অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করার জন্য। তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেও আমরা পরবর্তী সময় দেখেছি শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সাথে আঘাত করে হাতে মেহেদি লাগিয়ে জেলখানা থেকে বেরিয়ে লন্ডন চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করা হয়েছিল যে আপনিও বাংলাদেশ ছেড়ে চলে যান, না হলে আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই নেতৃত্বে রাজনীতি করেছি, যে বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে মৃত্যুর মুখে রেখেও সেদিন পরিষ্কার কণ্ঠে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি মরলেও বাংলাদেশে মরবো, বাঁচলেও বাংলাদেশে বাঁচবো। সেই অবিসংবাদিত নেত্রী তার দৃঢ় চিত্ত নেতৃত্বের কারণে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার পিছু হটেছিল। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার সুযোগ পেয়েছিল। যে শেখ হাসিনা 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে আঘাত করে একটি রাবার স্ট্যাম্প প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাই আমার, যে শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 1996 সালে 173 দিন হরতাল করা হয়েছে। সারা দেশ জ্বালাও পোড়াও করা চালু করে দেওয়া হয়েছিল। যে শেখ হাসিনার নেতৃত্বে 2006 সালে লোকে বুঝা দিয়ে মানুষ খুন করে নির্বাচিত সরকার হটিয়ে নির্বাচন বানচাল করে অনির্বাচিত সরকার কায়েম করা হয়েছিল, সেই শেখ হাসিনা প্রহসনী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দলীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু করে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া সেই দিনই সাংবাদিক সম্মেলন করে জাতির সামনে বলেছিলেন যে এই দলীয় সরকারের নির্বাচন বাংলাদেশে মানুষের মতামতের প্রতিফলন করবে না। আমরা দলীয় সরকার অধীনে নির্বাচন নয়, আমরা স্বৈরাচারের পতন চাই, নিরপেক্ষ সরকারের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই।
আমরা সেই থেকে স্বৈরাচারের পতন এবং নিরপেক্ষ সংসদীয় নির্বাচনের দাবিতে সংগ্রামের যাত্রা শুরু করেছিলাম। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে 2.5 বছরের অধিক সময় অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে। পরবর্তী সময় জামিনের নামে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। এই বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন, তার দীর্ঘ দিনের স্মৃতি পরিচিত সেই বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের স্মৃতি পরিচিত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই সংগ্রাম করার কারণে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই সংগ্রাম করার কারণে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীকে দীর্ঘদিন কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। এই সংগ্রাম করার কারণে বিএনপির 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইবে মামলা দেওয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হয়েছে, অনেকের বাড়িঘর দখল করা হয়েছে, অনেকের জমি জমা দখল করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে আওয়ামী লীগ তাদের আতঙ্ক মনে করত, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। তারপরেও বিএনপি 17 বছর অবিচল স্বৈরাচারের পতন এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। আমরা গর্ব করি, অহংকার করি, আমরা সেই বিএনপি করি যে বিএনপি ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 17 বছর নেতা কর্মীর জীবন বিপন্ন করে জেল, জুলুম, হামলা, মামলা সমস্ত কিছু মোকাবেলা করে রাজপথে সংগ্রাম করেছে এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। প্রিয় ভাই আমার, এই সংগ্রামের একটি পর্যায়ে এদেশের সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনটি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল। কারণ আমরা কত সময় দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে যারা মেধাবী, যোগ্য, তারা তাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে চাকরির সুযোগ পায় নাই। আপনার সন্তান যদি চাকরির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে থাকে, বাবা আওয়ামী লীগ না করলে চাকরি হওয়ার সুযোগ নাই। সেখানে কুঠার নামে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সন্তানদেরকে চাকরি দেওয়া হয়েছে, আর এই জাতিকে মেধা শূন্য করা হয়েছে, মেধাদেরকে মর্যাদা না দিয়ে। যে কারণে এই ছাত্রদের আন্দোলন স্বৈরাচারী কায়দায় শেখ হাসিনা গুলি চালিয়ে দমন করার চেষ্টা করেছিল। আমরা দেখেছি এই গুলি বুকে নিয়ে এই ছাত্র আন্দোলন ঢাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে বেগবান করেছিল এবং একটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে, তার নির্দেশনায় বিএনপি এই আন্দোলনের সমর্থনের মধ্য দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় এবং এই গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট একটি গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা স্বৈরাচার মুক্ত, দুর্নীতি, দুঃশাসন মুক্ত, ভোট ডাকাত, লুটেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। প্রিয় ভাই আমার, এই বাংলাদেশ আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ না। কারণ আজকে বাংলাদেশের যে সরকার, এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই সরকার বাংলাদেশের জনগণের মতামতেই খণ্ডকালীন দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা, ক্ষমতার মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই সঙ্গত কারণেই এই সরকারকে আমরা সহযোগিতা করছি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষার প্রহর গুনছি। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, যে নির্বাচিত সরকার ছাড়া, ওই সরকার জনগণের ভোটে নির্বাচিত না হলে সেই সরকার জনগণের কল্যাণে কাজ করে না, জনগণের কাছে জবাবদিহিতা করে না। কাজে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রামকে যদি আমরা স্থায়ী রূপ দিতে চাই,
আজকে যদি এই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরে দিতে চাই, তাহলে এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নাই। আমরা সেই নির্বাচনের প্রত্যাশা দিয়ে সরকারকে সহযোগিতা করছি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা, আপনারা জানেন যে সেই দিন সে তার বোন শেখ রেহেনাকে দিয়ে দুই লুটেরার মহানায়িকা ভারত বসে রয়েছেন। সেইখানে আগে থেকেই শেখ হাসিনার সন্তান পুতুল অবস্থান করছেন। এই পলাতক তিন মহানায়িকা লুটেরার সম্রাট ভারত বসে আরাম আয়েসে লুটে টাকা দিয়ে খাচ্ছেন, আর বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গিয়েছেন, অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে আসার সুযোগ কেন পায় না, এটা নতুন করে বলে বোঝানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। গত 17 বছরে এত লুটপাট করেছেন, এত অন্যায় অত্যাচার করেছেন, সাধারণ মানুষও তাদের সেই জুলুম নির্যাতন থেকে মুক্তি পায় নাই। যে কারণে আজকে আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দল পলাতকে গুপ্তচরের দলে পরিণত হয়েছে। আজকে তারা বুঝতে সক্ষম হয়েছে যে সারা বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং এই সারা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপি। কাজে আজকে যদি বাংলাদেশে একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যে কারণে তারা ভারত বসে ষড়যন্ত্র করছেন যাতে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হয়। বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে তারা আবার এই বাংলাদেশের ষড়যন্ত্র কায়েমের জন্য গভীর চক্রান্ত করছেন। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন আমাদেরকে এই সময়টি সবচেয়ে বড় কঠিন সময় আমরা অতিক্রম করছি। কারণ এই বাংলাদেশে যদি কোনো কারণে আমাদের ভুলের কারণে, আমাদের ভুল বুঝাবুঝির কারণে যদি এই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়, ওই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলাদেশের মানুষের ভাগ্যে আরো বড় ধরনের দুর্ভাগ্য অপেক্ষা করছে। তাই আমাদেরকে এই সময়ে আমাদেরকে এই আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অশান্ত করার, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এবং এই যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের মালিকানা আমরা জনগণের কাছে ফিরে দিতে চাই, তাহলে আজকে সংগঠনকে শক্তিশালী করা, দলের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থককে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সকলকে পুনর্গঠিত করা করছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশনা দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন। আমার জেলা বিএনপির সভাপতি এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবুল সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের জেলা বিএনপির গুরুত্বপূর্ণ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জেলা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বাংলা ভাষায় বলে যাই, 17 বছর জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে সবচেয়ে বেশি ত্যাগের শিকার হয়েছেন জিয়া পরিবার, আমাদের অভিসম্পাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। এই সংগ্রাম করার কারণে তারেক রহমান আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন। তার সেই অসুস্থ মাকে দেখার সুযোগটুকু পর্যন্ত পায় নাই। তার ছোট ভাই, আদরের ছোট ভাই আরাফাত রহমান কুকু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মুখ দেখার সুযোগটুকু পর্যন্ত হয় নাই। এই সংগ্রাম করার কারণে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মীকে আমরা হারিয়েছি। এই সংগ্রাম করার কারণে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী দীর্ঘদিন হাজত বাস করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইবে মামলা দেওয়া হয়েছে। আজকে এই সংগ্রাম সফল হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে বিএনপি নেতাকর্মীদের লুটপাট করার জন্য না, দখলবাজি করার জন্য না, চাঁদাবাজি করার জন্য। আমরা এই সংগ্রাম করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা এই সংগ্রাম করেছি
এই বাংলাদেশের জনগণের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক পথ চলতে হবে। আওয়ামী লীগের পরাজয়, একদিকে স্বৈরাচারের পতন, জনগণের বিজয়, আরেকদিকে আওয়ামী লীগের পতন বিএনপি নেতাকর্মীদের জন্য একটি শিক্ষা তৈরি করে দিয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ 17 বছর জুলুম নির্যাতন করে, লুটপাট করে, অন্যায় অত্যাচার করে যে পথে গিয়েছে, বিএনপি রাজনীতি সে পথে আমরা যেতে দেব না। কাজে কথা খুব পরিষ্কার, বিএনপির নেতাকর্মীরা সতর্ক হন, ঐক্যবদ্ধ সতর্ক পথ চলেন। জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা যদি কারো দ্বারা শঙ্কিত হয়, দলের স্বার্থে বিএনপি তাকে দল থেকে বের করতে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। বিএনপি জনগণের জানমাল ইজ্জত আবরুর নিরাপদ করার জন্য, এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, জামালপুরের শান্তি প্রতিষ্ঠার জন্য, হাজরাবাড়ির শান্তি প্রতিষ্ঠার জন্য দলের যে কোনো নেতাকর্মী যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে বিএনপি সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে, জনগণের সাথে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার জানা মতে 2022 সালের সম্ভবত 25 সেপ্টেম্বর আমি মুস্তাফিজুর বাবুল ভাইয়ের উপস্থিতিতে, সে সময় একটি প্রতিকূল পরিবেশ ছিল। আজকে যেভাবে আমরা কথা বলছি, সম্মেলন করছি, সেই সুযোগ কি আমাদের ছিল না। তারপরেও আমরা সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমি সেই কর্মী সভায় এসেছিলাম। কর্মী সভার মধ্য দিয়ে আমরা একটি আহ্বায়ক কমিটি করেছিলাম। ইসমাইল ভাইকে আহ্বায়ক করে, আমাদের সুরজ ভাইকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তালাককে আমরা সদস্য সচিব করে, আমরা আরো কয়েকজন যুগ্ম আহ্বায়ক এবং সদস্য দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম। আমরা নির্দেশনা দিয়েছিলাম যত দ্রুত সম্ভব ওয়ার্ড কমিটিগুলো গঠন করে সম্মেলন সম্পন্ন করার জন্য। আন্দোলনের কর্মসূচি এবং রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে আমরা সেই সময় সম্মেলন করতে পারি নাই। আজকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি যে একটি সুন্দর উন্মুক্ত পরিবেশে আমরা হাজরাবাড়ি পৌরসভার নবগঠিত পৌর বিএনপি আজকের এই সম্মেলন আমরা করতে সক্ষম হচ্ছি। আমরা এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। যারা উপস্থিত হয়েছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সম্মেলনটি শুধুমাত্র কি আনুষ্ঠানিকতা নয়, আজকে বিএনপির নেতৃত্বের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি কিন্তু বলেছি বারবার যে আমরা যদি আমাদের ভুলের কারণে, আমাদের ভুল বুঝাবুঝির কারণে যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়, আমাদের ভাগ্যে আরো চরম বিপর্যয় নেমে আসবে। কাজে এটি মাথায় রেখে আমাদেরকে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, তার সাথেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বিএনপিকে পথ চলতে হবে। কোন রকমের বিশৃঙ্খল আচরণ কেউ করা যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, সেই সাথে আহ্বান জানাচ্ছি, এই মেলান্দ বাদরগঞ্জবাসীর সবচেয়ে বড় দুর্ভাগ্য যে 2001 সালেও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমরা এমপি নির্বাচিত করতে পারি নাই। এর আগেও আমরা এমপি পাই নাই। আমরা যারা 17 বছর সংগ্রাম করেছি, যারা মার খেয়েছি, মামলা খেয়েছি, হাজত কেটেছি, সঙ্গত কারণেই নেতা কর্মীদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, দল ক্ষমতায় আসলেও যদি এলাকায় এমপি নির্বাচিত না করতে পারেন, তাহলে সাধারণ নেতা কর্মী এবং সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। কাজেই আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এই বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে, বিএনপি নেতাকর্মীদের মুক্তির প্রয়োজনে, এবং বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে, এই মেলান্দ বাদারগঞ্জের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে হলে, এই মেলান্দ বাদারগঞ্জ থেকে আমাদের দলীয় প্রার্থীকে এমপি নির্বাচিত করতে হবে। এবং সেখানে এটি বলার অপেক্ষা রাখে না, দীর্ঘ গত 21 বছর 24 বছর এই মুস্তাফিজুর বাবুল সাহেব সুখে দুঃখে বিপদ আপদে সব সময় আপনাদের পাশে থেকে এই এলাকার নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছেন। আজান শেষ হলে আমি অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমাদের
প্রিয় ভাই আমার, আমি যে কথা বলছিলাম, গত 17 বছর এই এলাকায় মেলান্দ, মাদারগঞ্জ, হাজরাবাড়ি এই এলাকার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে গাইবি মামলা হয়েছে, অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকের উপরে হামলা হয়েছে, আপনারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির আন্দোলন কর্মসূচি সহ এই নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য মোস্তাফিজুর বাবুল ছাড়া আর কেউ এসেছে বলে আমাদের জানা নাই। যে মানুষটি এই এলাকার নেতাকর্মীদের সুখে দুঃখে বিপদ আপদে সবসময় পাশে থেকেছে, এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি অনেকবার গ্রেপ্তার হয়েছেন, হাজতবাস করেছেন, তারপরেও এই এলাকার মানুষের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে উনি আপনাদের পাশে সবসময় থেকেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এটুক বলতে দ্বিধা নাই যে এখানে প্রার্থী হওয়ার অনেকের অধিকার আছে। অনেকেই মনে করেন নিজেদেরকে এমপি প্রার্থী হিসেবে, কিন্তু এটা এমন জিনিস না যে একেবারে নির্বাচনের আগে এসে প্রার্থী হিসেবে জাহিরি করবেন আর নেতা কর্মীরা মেনে নেবে, জনগণ মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা মনে করি মোস্তাফিজুর বাবুলের দীর্ঘদিনের ত্যাগ দীক্ষা, তার সংগ্রাম, তার ভূমিকা আজকে মেলান্দ মাদারগঞ্জের বাসীকে ঐক্যবদ্ধ করেছে। আগামী দিনে এই আসরে মোস্তাফিজুর বাবুল এমপি হবেন এই প্রত্যাশা নিয়ে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। কাজে আমি আপনাদেরকে যে কথাটি স্মরণ করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক আন্দোলনের পরে আজকে আমরা স্বপ্ন দেখছি। এই স্বপ্নে যদি কোনো কারণে আপনারা ভুল করেন, তাহলে এই ভুলের খেসারত এই এলাকার মানুষকে, সাধারণ মানুষকে দিতে হবে, নেতা কর্মীদেরকে দিতে হবে। কাজে আমি আপনাদের অনুরোধ রাখবো, মোস্তাফিজুর বাবুলের নেতৃত্বে আজকে মেলান্দ, মাদারগঞ্জ, হাজরাবাড়ি সকল নেতা কর্মী জনগণ ঐক্যবদ্ধ এবং এই জনগণের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনের প্রতিফলন ঘটবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্রিয় ভাইরা, হাজরাবাড়ি পৌর বিএনপি যদি একটি ছোট্ট ইউনিট, কিন্তু আমি মনে করি যে মেলান্দ, মাদারগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু দুইটি উপজেলা নিয়ে আমাদের নির্বাচনী আসন, এই দুইটি নির্বাচনী এলাকার একটি সংযোগ স্থল হচ্ছে এই হাজরাবাড়ি পৌরসভা। কাজে এই ইউনিটটি আমার কাছে বড় রাজনৈতিকভাবে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজে এই ইউনিটের আজকে এই কাউন্সিলের মধ্য দিয়ে যে কমিটি অনুষ্ঠিত আসবে, আমি তাদের নেতৃত্বে আগামী দিনে এই ইউনিটের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করে একটি জাতীয় নির্বাচন আমরা অনুষ্ঠিত করব। সেই নির্বাচনে আমরা সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ করে জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই মোস্তাফিজুর বাবুলকে এমপি হিসেবে নির্বাচিত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই হাজারবাড়ি পৌর বিএনপি এই বিশাল কাউন্সিল উপহার দিয়েছেন, যারা কষ্ট করে এই কাউন্সিলের শ্রমিক হয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে একই সাথে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিএনপি নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। একই সাথে বিএনপিও আজকে আগের বিএনপি নাই। বিএনপি আজকে বাংলাদেশ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। বিএনপি স্বপ্ন দেখছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই বাংলাদেশ কোন ব্যক্তির সম্পত্তিতে পরিণত হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপ্ন দেখছেন তারেক রহমান, বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশ কোন পরিবারের সম্পত্তিতে পরিণত হবে না। এই বাংলাদেশ বিএনপির দলীয় সম্পত্তিতে পরিণত হবে না। এই বাংলাদেশ হবে সর্বস্তরের মানুষের বাংলাদেশ। এবং সেই কারণেই আপনারা জানেন যে 5 আগস্টের অনেক আগে, প্রায় 2 বছর আগে বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে। কারণ বিএনপি মনে করে এই 17 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রগুলোকে তাদের দলীয় যন্ত্রে পরিণত করেছে। দলীয়করণের মধ্য দিয়ে প্রশাসনকে দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছে। দলীয়করণের মধ্য দিয়ে জনগণের প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কাজেই বিএনপি মনে করে যদি রাষ্ট্র সংস্কার না করা যায়, এই জায়গাগুলোতে যদি দলীয় সম্পত্তি থেকে বের করে এনে জনগণের সম্পত্তি করা না যায়, তাহলে এই জনগণের প্রত্যাশা পূরণ হবে না। যে কারণে বিএনপি ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিএনপির যে নির্বাচিত পার্লামেন্ট, এই পার্লামেন্টের বাইরেও বিএনপি বাংলাদেশের
প্রতিনিধিদশা বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদশা মানুষদেরকে নিয়ে এই পার্লামেন্টের পাশাপাশি আরেকটি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিএনপি চালু করতে চায়, যেখানে জনগণের প্রতিনিধিত্ব আরো বেশি বাড়বে। প্রিয় ভাইবার, বিএনপি ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে যে শেখ হাসিনা ভোট ডাকাতি করে বারবার জনগণকে ফাঁকি দিয়ে ক্ষমতার মস্তক দখল করেছে। সেই প্রক্রিয়া যাতে আগামী দিনে বাংলাদেশে না থাকে, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, বিএনপি ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পাকাপাকি এই বাংলাদেশের জন্য আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করবে। বিএনপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে একই মানুষ বারবার প্রধানমন্ত্রী হবে সেটি বিএনপি হতে দেবে না। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। বিএনপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে অনেক ক্ষমতার ভারসাম্যহীন। রাষ্ট্রপতি ওই বঙ্গভবনে বসে চা খাওয়া আর প্রধানমন্ত্রীর মতামত শোনা ছাড়া তার কোনো কাজ নাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে, রাষ্ট্রপতির ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হবে, যেটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো সুসংহত করবে বলে বিএনপি মনে করে। বিএনপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই গত 17 বছরে আওয়ামী লীগ এদেশের যুব সমাজ, তরুণ সমাজকে তাদের চাকরি থেকে, কর্মসংস্থান থেকে বঞ্চিত করে মাদকের ব্যবসা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর এই মাদক আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই যুব সমাজ, তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে, ঋণ নিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করে তাদের নতুন নতুন চাকরির সুব্যবস্থা করে এই বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করতে চায়। বিএনপি প্রস্তাবনা দিয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কৃষকরা তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না। আমরা গত মৌসুমে দেখেছি একজন কৃষক এক মণ ধান কেটে এই ধান বিক্রি করে যে টাকা পেয়েছে, ধান উৎপাদন করতে তার চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হয়েছে। সরকার ধান কিনেছে যখন কৃষকের কাছে ধান নাই, যে কারণে যেই কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করেছে সে ধানের ন্যায্য দাম পায় নাই। আর আওয়ামী লীগের নেতারা ওই ধান বিক্রির নামে স্লিপ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র করা হবে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করবে, যাতে দলীয় কোনো নেতাকর্মী এই সুযোগ সুবিধা ভোগ করতে না পারে। বিএনপি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এদেশের মহিলাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার বিএনপি সেই পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং এই মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা, মহিলাদের মানে ইজ্জত বাড়ানোর জন্য তাদেরকে বলা হয় যে মহিলাদের সম অধিকারের কথা বলা হয়। আপনারা দেখেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে কয়টি অনুষ্ঠানে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সারা বাংলাদেশে পরিবার ভিত্তিক কার্ড তৈরি করা হবে, পরিবার কার্ড দেওয়া হবে এবং ওই পরিবার কার্ডের প্রধান হবে ওই পরিবারের মহিলা সদস্য, পুরুষ সদস্যরা। মহিলাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য বিএনপি সে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছে। কাজে বিএনপি 31 দফার মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষকে রাষ্ট্রের ক্ষমতার সাথে সম্পৃক্ত করে, এই রাষ্ট্রের উন্নয়নের সাথে সম্পৃক্ত করে এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। আমরা সেই বিএনপির সাথেই আগামী দিনে এই নির্বাচনে আমরা সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিশাল সম্মেলন উপহার দেওয়ার জন্য আবারও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে লেখালেখি শুরু করেছেন। কিছু কিছু নেতাকর্মী পলাতক থেকে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন, অনেকেই বের হয়ে আসার চেষ্টা করছেন। আমি আমার ব্যক্তিগতভাবে এই কথাই বলে চাই, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের আছে। গত 17 বছরে আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রমজান বলে বোমা মেরে সাংস্কৃতিক কর্মীদেরকে হত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী চৌকস সেনা অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত করে ফেলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে রাতের অন্ধকারে ওই শাপলা চত্বরে
বাংলাদেশের বরেণ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অসংখ্য আলেম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেল খাটানো হয়েছে। এই শেখ হাসিনার নেতৃত্বে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মীকে হত্যা খুন করা হয়েছে। এই শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আজকে সেই শেখ হাসিনা ভারত বসে লুটের টাকা দিয়ে আমায় শেখাচ্ছেন, আর আপনারা বলেন যে শেখ হাসিনা আসছে। শেখ হাসিনা আসছে না, আমাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে সেই হত্যার দায়ে আইনে বিচার করে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত এই শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী লুটেরা দুর্নীতিবাজের দল। সেই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পাবে না। এই মির্জা আজম সাহেব অনেক বড় বড় কথা বলেছেন, অনেক বড় বড় বক্তৃতা করেছেন। আজকে মির্জা আজম সাহেব কোথায় গিয়েছেন, কেন পালিয়েছেন? আমরা বলতে চাই, বাবুল ভাই একটু আগে বলেছেন, একটি সংবাদে প্রকাশিত হয়েছে মির্জা আজমের কয়শো কোটি, 907 কোটি টাকা। এটা অস্বাভাবিক মনে হয়? আমার কাছে মনে হয়, কারণ এই টাকা মির্জা আজমের বাপ স্বাধীনতা যুদ্ধের সময় লুট করেছে। সেই স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে লুটপাটের টাকা জমা হইতে হইতে এটা 900 কোটি টাকা, 9,000 কোটি টাকা হয়ে যাবে। আজকে মির্জা আজম শুধু না, সেই মির্জা কাসেমের, মির্জা আজমের পরিবার সকল সদস্য দুর্নীতির মৌসুমের সাথে জড়িয়ে গিয়েছে। ওই মির্জা আজম বিচার না হওয়া পর্যন্ত এই মেলান্দা মাদারগঞ্জের মাটিতে পা দিবে। আওয়ামী লীগ যদি এটি মনে করেন তাহলে আপনাদের জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন নিয়ে বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমরা অনেক কিছু সহ্য করে হজম করে আজকে শান্তিপূর্ণভাবে আমরা এইখানে অবস্থান করছি। যদি কোনো কারণে আপনারা অশান্ত করার চেষ্টা করেন, ওই উকি ঝুঁকি পাওয়ার চেষ্টা করেন, বিএনপির নেতাকর্মী শুধু নয়, বিএনপির নেতৃত্বে এই মেলান্দ মাদারগঞ্জ হাজরাবাসীর জনগণ আগামী দিনে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে, আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কাজে এখনো সময় রয়েছে, সাবধান হয়ে যান। আপনাদের 17 বছরের অন্যায় অপকর্ম যে পরিমাণ করেছেন সেই তুলনায় এখন পর্যন্ত কিছুই হয় নাই। এখনো নিরাপদে আছেন, এখনো আপনাদের সম্পত্তি নিরাপদ আছে, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। যদি কোনো রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করেন আগামী দিনে কাউকে ছাড় দেওয়া হবে না। তাহলে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতা কর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই অধিবেশনের পরে আমরা কাউন্সিল করব। আমাদের 9টি ওয়ার্ডের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই 45 জন এখানে উপস্থিত থাকবেন। আমরা তাদের সাথে মতামত দিব, যদি প্রয়োজন হয় তারপর আমরা সকল সদস্যদের সাথে মতামত দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সম্মেলন সমাবেশের সর্বশেষ বক্তা, আমরা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, সরিষাবাড়ির গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার জনাব ফরিদুল আলম তালুকদার শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরাবাড়ি পৌর বিএনপি আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি, হাজরাবাড়ি পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন ভাই,
উপস্থিত নেতৃবৃন্দের নাম বাবুল ভাই বলেছেন, আমিও বলেছি, মামুনও বলেছে, সব বক্তাই বলেছে। আসলে সবার নাম বলতে গেলে আপনারা এমনিও ধৈর্য হয়ে গিয়েছে। এখানে মামুন আছে, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যার কাজটি হলো সকাল থেকে রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদীকে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা। সেই নেতা অ্যাডভোকেট শাহওয়ারেস আলী মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা যতজন মানুষ উপস্থিত হয়েছি তার মধ্যে অন্যতম সুন্দর মানুষ আপনাদের মেলান্দ মাদারগঞ্জের প্রিয় মানুষ, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সভাপতি, আগামী দিনের আপনাদের স্বপ্ন পূরণের প্রতি জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু, জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব খান, আপনাদের এলাকার সন্তান স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মনোয়ার হোসেন কর্নেল। আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর সদর থানা বিএনপির সভাপতি স্নেহের শফিউর রহমান মাস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন হাজরাবাড়ি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরজ ভাই। আজকে সঞ্চালনায় আছেন হাজরাবাড়ি পৌর বিএনপির সদস্য সচিব কালাহাট মাহমুদ সহ সরিষাবাড়ি থেকে আগত জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, জেলা বিএনপি সহ দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন, নাম বলতে চাইলাম না কিন্তু আস্তে আস্তে সবগুলি ভুলে যেতেছে, মাদারগঞ্জের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান চেয়ারম্যান সাহেব, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর। আমাদের মাঝে উপস্থিত আছেন মেলান্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির শ্যামল তালুকদার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত যুব দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট, যিনি আমাদের আন্দোলন সংগ্রামের বিভিন্ন মামলা মোকদ্দমার ব্যাপারে জামালপুর জেলাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। এখানে সেলিম মিয়া, অ্যাডভোকেট সেলিম মিয়া সহ বাদারগঞ্জ, মেলান্দ, হাজরাবাড়ি, সারা জেলায় সহযোগিতা করছে অ্যাডভোকেট সেলিম। মাদারগঞ্জ, মেলান্দ পৌরসভা, হাজরাবাড়ি পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা, হাজরাবাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। আমার বাম পাশে বসে আছেন সম্মানিত বোনেরা, সমাবেত উপস্থিতি, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান বাবুল ভাই এবং অ্যাডভোকেট মামুন দেশের বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এই দেশের মানুষ কি চাচ্ছে? দেশের মানুষ চাচ্ছে শান্তি এবং নিরাপত্তা। যারা নেতৃত্ব দিবেন
যারা দলকে সুসংগঠিত করবেন তাদের স্বচ্ছতা থাকতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে, শান্তি দিতে হবে। এখানে আপনাদেরকে আজকে মুস্তাফিজুর রহমান বাউল ভাইয়ের নেতৃত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুনের নেতৃত্বে সহ আপনাদের পরামর্শক্রমে একটা কমিটি হবে, দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব দেওয়া, দায়িত্ব নেওয়া বিষয়টি কিন্তু এত সহজ না, আমার কাছে অনেক কঠিন বিষয়। দায়িত্ব নেওয়া, দেওয়া এবং সেটাকে সঠিকভাবে পালন করা, মানুষের চাহিদা অনুযায়ী সেটাকে পালন করা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন, দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। দেশের মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর একটি আস্থা তৈরি হয়েছে যে শেখ হাসিনার হত্যা, খুন, গুম, জেল, জুলুম, নির্যাতনের পরেও জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এক সময়ে হায়না সরকারের পতন হবে এবং আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় একটি কথা বলেছেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। শেষ পর্যন্ত কিন্তু রাজপথেই ফয়সালা হয়েছে। কি কারণের জন্য রাজপথে ফয়সালা হয়েছে? জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে নির্যাতন, অত্যাচার সহ্য করার পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার আদায়ের জন্য আপনারা, আমরা সকলে মিলে আন্দোলন সংগ্রাম করছি। আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ছাত্র জনতার আন্দোলনে এমনি হয়নি। একটি টাইমে, একটি সময়ে এই আন্দোলনটি কি থেমে গিয়েছিল। আন্দোলনের মধ্যে দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক সেই সময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই ছাত্র জনতার আন্দোলনকে এক দফার আন্দোলনে পরিণত করেছিল। এক দফার আন্দোলনটা কি? শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। যখনই আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র ঢুকে পড়েছে, তখনই আমাদের নেতা তারেক রহমান এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছে। আন্দোলনের ঘোষণা দিয়ে থেমে থাকে না। ঢাকা শহরে সময় যারা ছিলেন তারা প্রত্যক্ষদর্শী হয়ে বলতে পারবেন, তারা জানেন আজকে যদি পুরান ঢাকায় মিছিল হয়েছে, কালকে কোন জায়গায় কোন কোন পয়েন্ট হবে, তারেক রহমান সব দিক নির্দেশনা দিয়েছে। যার কারণের জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে এই ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছে। সংগঠিত হওয়ার পরে 5 তারিখে সরকার বিদায় দিয়েছে। 5 তারিখে যারা ঢাকার চিত্র দেখেছেন, ঢাকার অলিতে গলিতে, আমার বিশ্বাস, যার কারণের জন্য আমি বলি বিভিন্ন মিটিংয়ে, ঢাকার অলিতে গলিতে যে পরিমাণ মানুষের সমাবেশ ঘটেছিল, আমার বিশ্বাস সেই পরিমাণ মানুষ ঢাকা শহরেও ছিল না। মহান রব্বুল আলামিনের রহমতে আমার মনে হয় উপরে থেকে ফেরেশতা নেমে এসেছিলেন এই জালেম সরকারকে উৎখাত করা। যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত করেছেন, মহান রব্বুল আলামিনের রহমত থেকে আমরা বঞ্চিত হতে চাই না। আমাদের কোন কর্মকাণ্ডের কারণে আমরা এই রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হতে চাই না। আমরা রব্বুল আলামিনের রহমত এবং মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করতে চায়। আমরা দেশ পরিচালনা কিভাবে করতে চাই? ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি মনে করি
আজকের সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, বাবুল ভাই সহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অবশ্যই 31 দফার বইগুলো বেশি করে প্রিন্ট করতে হবে এবং প্রতিটি নেতা কর্মীর হাতে তুলে দিতে হবে। প্রতিটি নেতা কর্মীকে একটা সময় জিজ্ঞাসা করতে হবে যে 31 দফার মধ্যে আমাদের তারেক রহমান সাহেব কি বলেছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। যখন আমাদের নেতা কর্মীরা 31 দফা সম্বন্ধে জানতে পারবে, যখন জানবে বুঝতে পারবে, তখন তারা সেই বাহিগুলো কথাগুলো নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকে বোঝাতে হবে। আমি মনে করি আমরা এই কাজটি যদি সুন্দরভাবে আমরা যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, অবশ্যই মানুষ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। আমরা মুসলমান, আমরা কিন্তু কেউ হাদিস কোরআনের বাইরে নাই, আমরা কিন্তু কেউ হাদিস কোরআনের বাইরে নেই। অনেকেই আছে আজকে মানুষের সামনে হাদিস কোরআনের উপস্থাপন করে মানুষের কাছে বিশ্বাস স্থাপন করতে চায়, আস্থা স্থাপন করতে চায়। আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি আছে, আমরাও হাদিস কোরআনকে সামনে রেখে আমরা আগামী দিনে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, যারা কমিটি হাতে আসবেন, যারা কমিটির বাইরে থাকবেন, কমিটির একটি নির্দিষ্ট সীমা রয়েছে। 91 সদস্য বিশিষ্ট না, 101। আসলে আজকে মানুষ এখানে কতজন উপস্থিত হয়েছে? অন্তত পক্ষে 3000 মানুষ এখানে আছেন। কম করে বেশি বললাম ভাই? আচ্ছা, বেশি আছে। 3000 যদি ধরে নেই, আপনি 101 জন দিয়ে কমিটি করতে পারবেন। বাদ পড়বে কতজন? বাদ পড়বে তো 2899 জন। আপনারা 101 জনের সঙ্গে 2899 জন আছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা জন্মেছে, বিএনপির প্রতি আস্থা স্থাপিত হচ্ছে। আগামী দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে, মানুষ আমাদের প্রতি যদি আস্থা আনতে পারে, তাহলে আপনারা মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে আপনারা এই এলাকা থেকে জাতীয় সংসদে পাঠাতে পারবেন। আমি মনে করি ঢাকা শহরে কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক ভাবে যদি কোনো অসুবিধা আমাদের হয়, আমরা বাবুল ভাইকে নিয়ে ঢাকা শহরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমরা দৌড়াই। কারণ আমার থেকে অনেক বেশি পরিচিত মুস্তাফিজুর রহমান বাবুল ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তার গুরুত্ব আর আমার গুরুত্বের মধ্যে অনেক পার্থক্য, যার জন্য কোন অসুবিধা পড়লে মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে দিয়ে আমরা বিভিন্ন নেতাদের অনেক ঘোরাফেরা করি। সেই মানুষটি এবং আপনাদের মেলান্দ মাদারগঞ্জবাসী সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে আজকে তাকে জাতীয় সংসদে পাঠানো। তাই ভাইয়েরা আমার, নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অনুরোধই বলেন আর নির্দেশই বলেন, মানুষজন ভোটের মধ্য দিয়া আগামীতে নির্বাচিত প্রতিনিধি হবে। আওয়ামী লীগ যেভাবে, ওই একজন বলেছে 35 বছর রাজত্ব করেছে, যে রাজত্ব করেছে ওই ধরনের সুযোগ সুবিধা পেলে আমরা 55 বছর রাজত্ব করতে পারবো। যে ভোটবিহীন রাত্রে ভোট সিল মারা শেষ, সকালে এই ডাকাতি করা শেষ, দিনে দুপুরে খুন করা শেষ, এই ধরনের নির্বাচনই তো 4বার হয়েছে। 2008 সালে হয়েছে, 14 সালে হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। 7 বারের মধ্যে তো 4 বার এমনি এমনি হয়ে গেছে। গর্ব করার কিছু নাই, অহংকার করার কোনো কিছু নেই। মানুষ কতটুকু একটা রাজনৈতিক নেতাকে ভালোবাসে, ভোটের মধ্য দিয়ে এটা প্রমাণিত হবে। আগামী দিনে স্বচ্ছ ভোট হবে, এমনও নিয়ম হবে। আপনারা, আমি যতটুকু জেনেছি,
ভোটাররা যদি বাড়িতে থেকে যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলেও আপনাদেরকে জবাবদিহি করতে হবে কেন ভোট কেন্দ্রে গেলেন না। আপনাদের ভোটার আইডি কার্ডটা আগামীতে পরবর্তী নির্বাচনের আগে থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। শতভাগ ভোটের মধ্য দিয়ে আগামীতে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। আর প্রতিনিধি যদি নির্বাচিত করতে চান, জনগণ হল সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এই মাথায় এই কথাটি রেখে যদি আপনি রাজনীতি শুরু করেন, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন, ভুলের সংখ্যা কম হবে। আমরা কেউ ফেরেশতাও না, আমরা কেউ শয়তানও না, ভুলের ঊর্ধ্বে না। ভুল হইতে পারে, কিন্তু জেনে শুনে ভুল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তুলবেন, তাকে কিন্তু ছাড়া হবে না, তাকে কোনো ক্রমেই ছাড়া হবে না। এই বিষয়টি মাথায় রেখে আগামী দিনে সংগঠন শক্তিশালী করবেন, মানুষের কাছে যাবেন, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, মানুষের রায়ের ব্যালটের রায়ের মধ্য দিয়ে জাতীয় সংসদে আমরা যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করতে চায়। তাই আমার বক্তব্য না বাড়িয়ে আজকের এই সম্মেলন অত্যন্ত সুন্দর হয়েছে, সফল হয়েছে, প্রাণবন্ত হয়েছে, মধুময় হয়েছে, মিলন মেলায় পরিণত হয়েছে। এই মিলন মেলা, এই মধুময় যেন আমরা একত্রিত থেকে, ঐক্যবদ্ধ থেকে, জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যেন আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারি। ওই হায়ানার চেহারা যেন আমাদের মধ্যে না থাকে। বিগত দিনে যে সমস্ত হায়ানা সরকার পরিচালনা করেছে, সেই হায়ানাদের কোন লক্ষণ যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে না হয়। আমাদের মধ্যে শান্তি, নিরাপত্তা, স্বচ্ছতা, হারাম উপার্জন করে কেউ আরামে নেই। আজকে দেখেন সালমানের রহমান, উনি বলে 70,000 কোটি টাকার মালিক ছিলেন। আজকে নৌকা ট্রলারে, গরু ট্রলারের থেকে তাকে ধরে আনতে হয়। এক সময়ের দরবেশ, ধরার টাইমে তার দাড়ি দুড়ি কোনো কিচ্ছু নেই। আপনি তাও একটা সুন্দর ঘরে গিয়া বিছানায় শুইতে পারতেছেন। আজকে ওনাদের অবস্থা কি? দেশবাসীর সামনে মুখ দেখাবে কেমনে? অবশ্য দেশবাসী তাদের সম্বন্ধে আগেই জানেন। সন্তান পরিবারের সামনে কেমনে মুখ দেখাবে? যেন হারাম উপার্জন করে কেউ কোনোদিন দীর্ঘদিন টিকে থাকেছে, স্বৈরাচারী আচরণ করে দেশ পরিচালনা করে কেউ কোনোদিন দীর্ঘস্থায়ী হয়েছে আমার জানা নেই। যার জন্য আসেন আমরা হালাল উপার্জনের মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই। হালাল উপার্জনের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা যারা নেতৃত্ব দেই, আমরা হারাম পথ বেছে নিয়ে নাই, হালাল পথ বেছে নিয়েছি, স্বচ্ছতা বেছে নিয়েছি। মানুষের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। আগামী দিনে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আপনাদের এই সম্মেলন অত্যন্ত সুন্দর হয়েছে, সফল হয়েছে। দ্বিতীয় পর্বে যে কমিটি হবে, আপনারা জানেন যে দীর্ঘদিন উনি আবেগের সাথেই বলেছেন 2001 সাল থেকে 2024 সাল, এই 24টি বছর শুধু কষ্ট করেন নাই, রাজনীতির সূচনা লগ্ন থেকে আমাদেরকে কষ্ট করতে হয়েছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা পেরিয়ে আমাদেরকে আজকে এই মঞ্চে আসতে হয়েছে, এই পর্যন্ত আসতে হয়েছে। আমাদের এই সময়টুকুকে আপনারা মূল্যায়ন করবেন। বাবুল ভাই এই ত্যাগকে আপনারা মূল্যায়ন করে আগামী দিনে আপনারা এই মুস্তাফিজুর রহমান বাবুলকে আপনারা নির্বাচিত করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
হাজরাবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জামালপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের প্রিয়তা মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, থানা বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা মূল্যবান সময় দিয়েছেন, তাদেরকে আবারও হাজরাবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা আজকের উপস্থিতি আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ধৈর্যের সাথে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা যে শ্রবণ করেছেন, এই ধৈর্যের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের প্রথম পর্ব শেষ হচ্ছে আমাদের আজকের এই প্রথম পর্বের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে। তবে তার পূর্বে আমরা একটু ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলে যারা এসেছেন এবং দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আমরা আমাদের এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে আমাদের পৌর বিএনপির পক্ষ থেকে একটা সমন্বয় কমিটি করে দিয়েছিলাম 2 সদস্য বিশিষ্টের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য। আমরা তাদের নামটি প্রকাশ করে তাদেরকে সম্মানিত করতে চাই। আমাদের একদম ওয়ার্ডে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলামিন গোল। 2 নম্বর ওয়ার্ডে ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ হোসেন আলী। 3 নম্বর ওয়ার্ডে ছিলেন মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হামিদুল হক কিসমত। 4 নম্বর ওয়ার্ডে ছিলেন মোহাম্মদ